হ্যালো ফ্রেন্ডস, এতদিন অন্যভাবে তোমাদের জিআইয়ের ভিডিওগুলো আমি দিয়েছি। অর্থাৎ কি না, কোশ্চেন ভিডিওগুলোও দিতাম এবং অ্যান্সার ভিডিওগুলোও তোমাদের স্টিল ছবির আকারে ভিডিও করে দিতাম। কিন্তু অনেকেই আমার কাছে বলল যে এইভাবে ভিডিও না করে যদি এক্সপ্লেন করি তাহলে হয়তো একটু সুবিধা হবে। তো চলো আজকে সেই জন্য একটা ভিডিও করছি, যেখানে আমি চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর। কমেন্টস করে আমাকে জানাবে যে আগের ভিডিওগুলোই ভালো ছিল নাকি এই ভিডিওগুলো তোমাদের বেশি ভালো লাগছে বা উপকারে লাগছে। তো লাস্ট যে কোশ্চেনের ভিডিওটা আমি করেছিলাম সেখানে কোশ্চেন ছিল 17 নাম্বার থেকে। তো দেখো 17 নাম্বারের কোশ্চেনটায় কি বলছে না, ইফ এ ইকুয়ালস টু 5 দেন গোল্ড ইকুয়ালস টু হোয়াট। অর্থাৎ যদি এ ইকুয়ালস টু 5 হয় তাহলে গোল্ড এর মান কত, অর্থাৎ গোল্ডের নাম্বার কত হবে। তো চলো আমরা তাহলে উত্তরটা কিভাবে বার করতে হবে বা বার করব দেখে নিই। আচ্ছা, এবার এখানে একটু ভালো করে দেখো কি না, আমরা ফার্স্টেই আমাদের প্রথম সূত্রে কি বলেছে, এ ইকুয়ালস টু 5। অর্থাৎ আমরা তাহলে এ কে 5 থেকে শুরু করব। আমরা এ টু জেড প্রথম নাম্বার সংখ্যা লেটারগুলো লিখে নেব এবং তারপরে পরপর 5 থেকে শুরু করে একদম জেড পর্যন্ত যত নাম্বার হবে সেটাকে ফার্স্টে লিখে নেব। এ ইকুয়ালস টু 1 হলে তো টেবিলটা মুখস্থ করলেই তোমাদের ঝামেলা মিটে যাবে, আর নতুন করে টেবিল এইভাবে সাজিয়ে করতেও হবে না। কিন্তু যেহেতু আমাদের এখানে নিয়মটা অন্য বলে দিয়েছে, অর্থাৎ এ ইকুয়ালস টু 5 বলে দিয়েছে, তাই আমাদের টেবিলটা তৈরি করতেই হলো। টেবিল তৈরি করা হয়ে যায় মানেই এখানের ক্ষেত্রে জিআইটা অর্ধেক আমার কাজ এগিয়ে যাওয়া। না, এবার আমি কি করব না, গোল্ডটা লিখব এবং তার নিচে নিচে এই সমস্ত লেটারের যে সংখ্যাটা নতুন বেরিয়েছে সেইগুলোকে নিচে নিচে বসিয়ে দেবো। এখানে দেখো জি ইকুয়ালস টু 11, ও ইকুয়ালস টু 19, এল ইকুয়ালস টু 16 আর ডি ইকুয়ালস টু 8 এসেছে। তাহলে আমি কি করব না, পরপর নাম্বারগুলো লিখে নিলাম এবং তারপরে সেটাকে যোগ করে দিলাম। তো গোল্ডের আমাদের অ্যান্সার কত এসেছে, 54। এবার দেখো 18 নম্বর কোশ্চেন যেটা আমাদের ছিল, একটা লেটার সিরিজ ছিল। আমরা ফার্স্টে এই লেটার সিরিজগুলো করতে গেলে যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমেই নাম্বারগুলো টোটাল কতগুলো লেটার আছে সেটা কাউন্ট করে নেব। দেখো এখানে 16টা লেটার বেরিয়েছে, তাহলে আমরা সেটাকে একটা ইকুয়ালভাবে ভাগ করার চেষ্টা করব। যেমন ধরো এক্ষেত্রে 4 ইন্টু 4 করে আমরা 16কে ভাগ করে নিয়েছি। এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা যত ছোট, 16কে তো আরও ভাগে ভাগ করা যায়, কিন্তু যত ছোট করব আমাদের সিরিজটায় নাম্বারটা কিভাবে বসবে সেটা বুঝতে একটু সমস্যা হবে। তাই আমরা চেষ্টা করব যতটা পারা যায় সমানভাবে সেটাকে ভাগ করার। এবার এখানে একটা ব্যাপার আসতে পারে যে এখানে নয় সমানভাবে ভাগ করা যাবে, কারণ 16 এসেছে, এখানে 17 থাকতে পারতো, 19 থাকতে পারতো, অর্থাৎ মৌলিক কোনো সংখ্যা থাকতে পারতো, যৌগিক বা জোড় সংখ্যা নাও থাকতে পারতো, কোনো অসুবিধা নেই এক্ষেত্রে। সেখানেও তো লাস্ট কোনো সংখ্যা যৌগিক বা জোড় সংখ্যা থাকবে, অর্থাৎ ধরো এখানে যদি 17 থাকতো, তাহলে এখানে আর একটা দাগ কেটে আমি আর একটা যে লাস্ট লেটারটা পড়বে সেটাকে ভাগ করে দেবো। 19 হলে বাকি যে লেটারগুলো পড়ে থাকবে সেটাকে একটা ঘর দিয়ে দেবো। আমার লাস্টের সংখ্যাটা লেটারগুলো নিয়ে ভাববার দরকার নেই। কেন না, আমি প্রথম দিকে যে ভাগটা করে নিয়েছি সেই ভাগগুলোতে আমি পরপর সংখ্যাগুলো বসালেই বুঝতে পারবো যে সিরিজটা কিভাবে হচ্ছে। এক্ষেত্রে তোমরা অনেকটাই অপশানের উপর নির্ভর করে এটা করতে পারো। প্রথমত যারা প্রথম করছো তাদের তো অপশানগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট, কারণ বোঝা যায় না যে সিরিজটা কিভাবে তৈরি হয়েছে।
এবার দেখো এই ক্ষেত্রে আমরা সিরিজটা যেটা দেখছি, ফার্স্টেই দেখছি কি না লেটারগুলো প্রথম দিকে আছে এ বি সি ডি ই এফ, এবং আমাদের উত্তরে যেটা দেওয়া আছে সেই সমস্ত লেটারগুলো দেওয়া আছে এখানে দেখো ডব্লিউ এক্স ওয়াই জেড, জেড ওয়াই এক্স ডাব্লিউ। অর্থাৎ আমরা যেটা দেখি আমাদের লেটারের টেবিল আছে, সেই লেটারের যে এ থেকে জেড পর্যন্ত লেটার, তার প্রথম দিকে এ বি সি ডি লেটারগুলো এই সিরিজটায় দেওয়া আছে, কিন্তু উত্তরগুলোতে আমাদের লাস্টের দিকে লেটার ডব্লিউ এক্স ওয়াই জেড এইগুলো দেওয়া আছে। তার মানে আমরা বুঝতে পারছি যে আমাদের অ্যান্সারগুলো যেটা হবে সেটা কিন্তু এই লাস্টের দিকের লেটারগুলোকে আমাদের বসাতে হবে। এটা যখন আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল, তখন এবার আর একটা জিনিস দেখো, আমরা চারটে করে ভাগ করে নিয়েছি, এখানে আমাদের আর কোনো সমস্যা নেই। এখানে দেখো প্রথমেই এ বি, তারপরে গ্যাপ দিয়ে সি, তারপরে কিন্তু সি ঘুরিয়ে এলো না, এলো কে না ডি, তারপরে ই, এবং তারপরে লাস্টে এফ। অর্থাৎ আমরা দেখছি একটা ঘর থেকে একটা ঘর যখন এগোচ্ছে, তখন এই যে আমরা ভাগ করেছি দাগের আগের লেটারটা, সেটা কিন্তু এক ঘর করে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ সেটা সংখ্যায় বেড়ে যাচ্ছে। ঠিক সেই রকমই আমরা এই গ্যাপগুলোর ক্ষেত্রেও তাই করব, অর্থাৎ একটা করে সংখ্যা এগিয়ে নিয়ে গিয়ে দেখব যে সিরিজটা কি ঠিকঠাক সামঞ্জস্যপূর্ণ হচ্ছে কিনা। এক্ষেত্রে দেখো ডব্লিউ এক্স ওয়াই জেড যদি আমরা বসাই, তাহলে ক্ষেত্রে কি হবে না সিরিজটার সামঞ্জস্য থাকবে। আমরা যদি উল্টো দিকে করে দিই, তাহলে সেটা কিন্তু এগুলো এই প্রথম দিকের সংখ্যাগুলো লাস্টের প্রথম দুটো এবং লাস্টের দুটো কী হচ্ছে, প্রথম দুটো একই থাকছে, লাস্টেরগুলো এগিয়ে যাচ্ছে, এবং এই মাঝের গ্যাপগুলো কি না পিছিয়ে চলে আসছে, উল্টো হয়ে যাবে। কিন্তু আমরা যদি এইভাবে বসাই, তাহলে কিন্তু জিনিসটা কি না গোটা সিরিজটাই কিন্তু দেখা যাচ্ছে যে এগিয়ে যাচ্ছে। তো এই হিসাবে উত্তরটা হয়ে যাবে ডব্লিউ এক্স ওয়াই জেড। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা আমায় কমেন্টসে জানাতে পারবে। ঠিক আছে, চলো তাহলে আমরা পরবর্তীটা দেখে নিই 19 নম্বরে কি বলা হয়েছে। এবার 19 নম্বর কোশ্চেনটা দেখো, 3 + 1 = 8, 6 + 2 = 34, 4 + 3 = 13, 10 + 5 = 95। এবার আমাদের জানতে চেয়েছে যে 7 + 7 = কত। এবার এই ক্ষেত্রে দেখো আমরা সাধারণ অঙ্কের নিয়মে জানি যে 3 + 1 কোনো দিনই 8 আসতে পারে না, 6 + 2 34 কোনো দিনই আসবে না। এবার অঙ্কের ক্ষেত্রে কি হয় না, আমরা একটা সূত্র শিখলে যে অনুশীলনীটা করি তার সাথে যতগুলো অঙ্ক থাকে সেই সূত্রগুলো ধরেই অঙ্কগুলো হয় বা এগোয়। কিন্তু জিআইয়ের ক্ষেত্রে একটা সমস্যা কি না, জিআইয়ের প্রত্যেকটা অর্থাৎ 10টা যদি জিআই থাকে কোনো একটা চ্যাপ্টারে বা কোনো একটা পাতায়, তাহলে 10টা 10 রকম নিয়মে হবে। জিআইয়ের একটার সাথে অপরের কোনো সম্পর্ক থাকে না। আবার এটা খুব মজারও, কারণ যদি তুমি জিআই কিভাবে হচ্ছে, অর্থাৎ এই ম্যাথটা কোন সূত্রে করা হচ্ছে সেটা যদি ধরে ফেলো, তাহলে জিআই কিচ্ছু শক্ত না, ভীষণ সোজা এবং ভীষণ মজার। তাহলে চলো দেখে নিই আমরা যে এইটা কিভাবে করা যায়। এখানে দেখো আমি যেটা করেছি সেখানে হচ্ছে 3 + 1 = 8 তো কোনো দিনই সম্ভব নয়, তাই এটাকে অন্য একটা কোনো পদ্ধতি আছে এখানে বুঝতে হবে। তাহলে ফার্স্টেই দেখো করেছি কি না, প্রথম সংখ্যাটাকে সেই সংখ্যা দিয়েই গুণ করেছি, অর্থাৎ 3 × 3 = 9। এবার এখানে যে আমরা প্লাস দেখছি, এরকম অনেক কিছু জিআইয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাই, কিন্তু সেটা মানে সেই সোজা চোখে যেটা দেখা যায় সেটা ভেতরে তো অনেক কিছু সোজা হয় না, ঠিক সেই রকম ব্যাপারটা এখানে সোজা চোখে যোগ মানে যোগ হবে না। কি হয়ে যাবে না 9 থেকে 1 মাইনাস করলে তবেই আমাদের আসবে 8। অর্থাৎ আমরা এক্ষেত্রে কি করব না 3 × 3 = 9, তারপরে -1 করলে 8। এবার এই নিয়ম অনুসারে পরেরটা হচ্ছে কিনা আমরা দেখে নেব।
অর্থাৎ যখনই আমরা কোনো জিআই করব সেটা প্রথম একটা নাম্বার কোইন্সিডেন্টলি মিলে যেতেও পারে, তাই আমরা প্রথম নাম্বারটা মিলে গেছে বলে সেটাই যে সেই সূত্র, অর্থাৎ সেটাই তার সলভ করার প্রসেস, এটা কিন্তু ধরে নেব না। আমরা কি করব না, তার পরেরগুলোও সেই একই নিয়মে হচ্ছে কিনা একটু দেখে নেব। তাহলে চলো দেখে নিচ্ছি। প্রথমেই হচ্ছে এখানে ফার্স্ট 6, তাহলে 6 × 6 = 36, -2 করলে হয়ে যাবে 34, তাহলে এটাও মিলে গেল। এবার দেখো 4 × 4 = 16, -3 13, 10 × 10 = 100, -5 = 95। মোটামুটি সবগুলোই মিলে গেল। তাহলে আমরা জেনে গেলাম যে হ্যাঁ, সূত্রটা এটাই আছে, এইভাবেই বার করতে হবে। তাহলে আমরা এবার 7 + 7টা বার করে ফেলি। কি না, 7 × 7 = ফার্স্টই হবে 49, দেন যেহেতু পরেও 7 আছে তাই আমরা কি করব, -7 = 42। তাহলে 19 নাম্বার জিআই এর অ্যান্সার হবে 42। এবার দেখো 20 নাম্বারের কোশ্চেনটা আমাদের কি ছিল। আমরা দেখতে পাচ্ছি এখানে 3টে সার্কেল আছে, তার মধ্যে 3 নাম্বার সার্কেলের মিডল নাম্বারটা আমাদের বার করতে হবে, যেটা জানতে চেয়েছে কি হবে। এবার এখানে প্রথম সার্কেলটায় যে নাম্বার আমরা দেখতে পাচ্ছি 2টো নাম্বার আছে এবং তার চারপাশে 4টে নাম্বার আছে। এবার নিশ্চয়ই আমরা বুঝতে পাচ্ছি যে এই মিডল নাম্বারটা বার করতে গেলে আমাদের এই 4টে সংখ্যার কোনো না কোনো ভূমিকা এখানে আছে। তাহলে ফার্স্টেই আমরা কি করব না, দেখো এখানে আমি করেছি 7 × 4 = 28 এবং 3 × 5 = 15, অর্থাৎ আমি এই ওপরের কোণাকোণি 2টো নাম্বারকে গুণ করেছি এবং নিচের এই কোণাকোণি 2টো নাম্বারকে গুণ করেছি, করে তারপরে এই 28 থেকে 15 বাদ দিয়েছি। বাদ দিলে দেখো 13 চলে এলো। আমি 13টা করলাম। এর পরের সার্কেলটাও মিলছে কিনা সেটা দেখার জন্য আমি পরের সার্কেলটাও করব। করে কি দেখলাম না, 10 × 6 = 60 and 5 × 5 = 25। 60 থেকে 25 বাদ দিলাম, দেখলাম 35। হ্যাঁ, আমাদের দুটো সার্কেলেই মোটামুটি মিলে গেল। এবার তাহলে আমরা 3 নাম্বারটা এই একই পদ্ধতিতে করছি কি না, 8 × 2 = 16 and 9 × 1 = 9। এবার 16 থেকে 9 আমরা বাদ দিয়ে দিলাম, যেখানে আমাদের উত্তর বেরোলো কি না 7। তাহলে এই জিজ্ঞাসা চিহ্নয় আমরা কি করব না, আমাদের এখানে অপশানে ছিলই ফার্স্টেই 7, আমরা অ্যান্সার কি করব 7। আচ্ছা, এইবার দেখো আমাদের লাস্ট কোশ্চেন ছিল 21 নাম্বার কোশ্চেন, যেটা কি বলছে না, ফার্স্টেই আমরা একটু দেখে নিই কী বলছে। বলছে এ ইজ সিজ মাদার, অর্থাৎ সি আমরা ছেলে না মেয়ে এখনও পর্যন্ত কিচ্ছু জানি না, সি একজন ব্যক্তি এইটুকু জানি, তার মা হচ্ছে এ। ওয়াই ইজ এক্স মাদার, এখানে আবার দুটো মানুষকে বোঝাচ্ছে, যেখানে আমরা বুঝতে পারছি ওয়াই হচ্ছে ফিমেল, যে আগের লাইনটায় যেমন আমরা বুঝতে পারলাম এ হচ্ছে মাদার, তার মানে সেও ফিমেল, এক্সের মা হচ্ছে ওয়াই। বি ইজ জেজ গ্র্যান্ডফাদার, তাহলে যে ছেলে না মেয়ে এখানে জানি না, জের হচ্ছে গ্র্যান্ডফাদার, অর্থাৎ বি কিন্তু মেল পারসন, দাদু, জের দাদু হচ্ছে বি। সি ইজ নট এ গার্ল, এবার দেখো প্রথম লাইনটায় আমরা বুঝতে পারছিলাম না সি কে, সি এর মা এ বুঝতে পেরেছি, কিন্তু সি নিজে কে সেটা কিন্তু আমরা বুঝতে পারিনি। এখানে কিন্তু বলে দিচ্ছে নট এ গার্ল, তার মানে সি কিন্তু কোনো মেয়ে নয়, সি ছেলে। এক্স ইজ জেড সিস্টার, এবার দ্বিতীয় লাইনটায় আমরা যেমন দেখেছিলাম যে ওয়াই এক্সের মা হলেও এক্স কি সেটা আমরা জানি না, এখানে কিন্তু জেনে নিলাম যে জেডের বোন হচ্ছে এক্স, অর্থাৎ দিদি কিংবা বোন যাই হোক সে হচ্ছে এক্স, অর্থাৎ এক্সও কিন্তু ফিমেল। এবার বলছে দেখো হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন এক্স অ্যান্ড এ। এবার আমরা জেনারেলি এ জেনে গেছি যে তিনি কিন্তু মহিলা এবং এক্সও কিন্তু মহিলা। এবার আমরা ছকটা এখানে যদিও দেখো আমি চার্টটা অলরেডি করে দিয়েছি,
কিন্তু আমরা কি করব না, পাশে একটু আমি করে দেখিয়ে দিই। আমরা এইভাবে কেটে কেটে বার করব প্রথমে, যে এ ইজ সিজ মাদার, অর্থাৎ এইভাবে সিকে নিচে রাখবো, এ হচ্ছে মাদার, তার মানে এর পাশে একটা ফিমেল দিয়ে দেব, ফিমেলের এফটা লিখলাম। এবার সি আমরা জানি না, কিন্তু পরবর্তী সময় যখন আমরা জানছি তখন বলছে সি ইজ এ নট এ গার্ল, তাহলে আমরা এর পাশে একটা এম দিয়ে দেব। ঠিক সেই রকম আমরা দেখে নেব কি না, এইভাবেই চারটা করব। কি করেছি এখানে দেখো, আমি চারটা, ফার্স্টেই বলছে সিজ মাদার, তাই এখানে ফিমেল দিয়েছি। আচ্ছা, তারপরে বলছে পরের লাইনে আমরা জানতে পাচ্ছি যে ওয়াই হচ্ছে এক্সের মা। এখানে আমরা তাকিয়ে দেখবো না, কারণ এটা পরে আমরা সূত্র ধরে বুঝতে পারবো বা বার করতে পারবো। এখানে দেখো আমি জানতে পাচ্ছি কি না, এক্সের মা অর্থাৎ ফিমেল হচ্ছে, এক্সের মা হচ্ছে ওয়াই। এরপর বলছে যে বি ইজ জেস গ্র্যান্ডফাদার, আচ্ছা বি হয়ে যাচ্ছে কি না গ্র্যান্ডফাদার মানে মেল পারসন, আর সে কে না জে এর গ্র্যান্ডফাদার। তাহলে দেখো আমরা প্রথমেই যখন এইভাবে ফ্যামিলি চার্ট করব, আমাদের তিনটে ধাপ হয়। ফার্স্টে কি না, যারা গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার তারা ওপরে থাকে, মিডলে যাদের ছেলে মেয়ে আছে তারা, অর্থাৎ মা বাবা, অর্থাৎ যাদের আরও সন্তান সন্ততি আছে তাদেরকে নিচে রাখবো, এবং মিডিলে তাদের মা বাবা, অর্থাৎ গ্র্যান্ডফাদারের ছেলে মেয়ে, গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদারের ছেলে মেয়ে, এবং যারা নাতি নাতনি বলছে তাদের নিশ্চয় মা বাবা থাকবে মিডিলে। না, আমি যখন জানতে পারছি যে হচ্ছে বিয়ের বা বি হচ্ছে যে এর গ্র্যান্ডফাদার এবং যে হচ্ছে তার নাতি বা নাতনি, যে কোনো কিছু একটা, তখন জানবো কি না যে এই মিডিলে মা বাবা অবশ্যই আছে, কারণ দাদু থেকে হট করে তো নাতি বা নাতনি চলে আসবে না। তাহলে সেই ক্ষেত্রে মিডিলে আমরা কি বুঝতে পারবো না, এখানে দেখো সিম্পল একটা জিনিস বোঝা যাচ্ছে, বি হচ্ছে গ্র্যান্ডফাদার আর এ হচ্ছে সি এর মা, তাহলে সি এর সাথে তো নিশ্চয়ই এক্স জেড বা জেডের কথাটা পরে আসছে, এক্স জে জেড এদের সবার কারো না কারো সম্পর্ক আছে, এবং ওয়াই শুধু তো নিশ্চয়ই এক্সের মা নয়, অর্থাৎ ওয়াইয়ের সাথে এ বি সি এক্স এদের সকলের সম্পর্ক আছে। যেহেতু দেখো শুধু তো গ্র্যান্ড মাদার থাকতে পারে না, তাহলে এ যদি গ্র্যান্ড মাদার হয় তাহলে নিশ্চয়ই গ্র্যান্ড ফাদার একজন আছে। আমাদের এখানে যেটুকু লাইনে আছে তার মধ্যে একজনই গ্র্যান্ড ফাদার আছে, কে না বি। তাহলে এখানে আমরা ধরে নিতে পারি যে এ হচ্ছে গ্র্যান্ড মাদার এবং তার হাজব্যান্ড হচ্ছে বি গ্র্যান্ড ফাদার। এবার সি এই লাইনে দেখো সিকে যেহেতু মেল পারসন বলে দিয়েছে, তাহলে নিশ্চয়ই সি এর কোনো ওয়াইফ তো নিশ্চয়ই থাকবে। যদি তাও না আমরা বুঝতে পারি তাহলে সেক্ষেত্রে দেখো এক্সের মা ওয়াই, তাহলে নিশ্চয়ই একটা এক্সের বাবা থাকবে। তাহলে এখানে ফ্যামিলির চার্টে আর তো কোনো সম্পর্কের লোকদের আমরা খুঁজে পাচ্ছি না, তাহলে আমরা এখানে ধরে নিতে পারি যে সি এবং ওয়াই দুজনে হাজব্যান্ড ওয়াইফ, যেহেতু সি মেল তাহলে তার ওয়াইফ হতেই পারে ওয়াই। এবার দেখো তাহলে আমরা যদি এই দুটো জায়গা ক্লিয়ার করে ফেলি তাহলে আমাদের পরবর্তী জায়গাটা খুব সোজা হয়ে যাচ্ছে, কি না সবকটা মিলে যাচ্ছে। এক্স হচ্ছে জেডের বোন এবং জেরও বোন, যেটা আমরা পরে সূত্র ধরে বুঝতে পারছি, জের গ্র্যান্ডফাদার বি এবং কি না ওয়াইয়ের এক্সের মা ওয়াই। সবকটা সূত্র যেহেতু আমাদের মিলে যাচ্ছে তাহলে তখন আমরা শিওর হয়ে যাচ্ছি যে আমাদের চারটা এটাই ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে বলেছে যে হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন এক্স অ্যান্ড এ, অর্থাৎ এক্সের সাথে এর সম্পর্ক কি না। আমরা তাহলে দেখতে পাচ্ছি অপশান হিসাবে যে চারটে এখানে দেওয়া আছে সেই চারটের একটাও হবে না, এখানে ডটার হবে না,
সান হবে না, হাজব্যান্ডও হবে না, একটাই হচ্ছে গ্র্যান্ড ডটার। কি না আমরা বুঝতে পারছি এখানে চার্ট দেখে যে এক্সের গ্র্যান্ড মাদার হচ্ছে এ এবং এ এর গ্র্যান্ড ডটার হচ্ছে এক্স। কারণ কি না এক্সও ফিমেলই বলা হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে অ্যান্সার কি হয়ে যাবে, এক্স ইজ এজ গ্র্যান্ড ডটার। আশা করি সমস্ত জিআইগুলো তোমাদের বোঝাতে পেরেছি। যদি কারোর কোনো জায়গায় অসুবিধা থাকে বা মনে হয় যে ভিডিওগুলো আগের মতনই দেওয়াটাই ভালো, এখানে বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।